তো তোদের পরিবেশ বইয়ের 10 পাতার যে এক জীবের সঙ্গে অন্য জীবের সম্পর্কের প্রকৃতি এটা বুঝবি। কিভাবে একটা জীব অন্য জীবের সাথে কোনো না কোনো সুবিধার জন্য একটা সম্পর্কে জড়িত থাকে। বলছে মিথজীবিতা, এই সম্পর্কটাকেই বলা হচ্ছে মিথজীবিতা। অন্য একটা বই দে তো, এর সাইডে কিছু লেখা নেই। দে একটা দে। এটা তো নেই, এই সাইডে থাকে, সাইডে এখানে কয়েকটা। সবারই নেই তোর রে? ওটা হবে রোহন না? বলছে রোহন আর অমিত স্কুলে আসে ধান ক্ষেতের ধার ঘেঁষা মোরাম রাস্তা ধরে। হঠাৎ রাস্তার পাশে একটা ধান খেতে নজর পড়ে রোহনের। লালচে সবুজ এক ধরনের পানা ভরে আছে ক্ষেতটাতে। পানাগুলো অন্য রকম দেখতে। রোহন অমিতকে বলল, এই ক্ষেতটাকে দেখছিস? অন্য কোনো ক্ষেতে এরকম পানার মতো জিনিস চোখে পড়েনি তো। অমিত বলল, দাঁড়া, করিম চাচা আসছেন, ওকে জিজ্ঞেস করে দেখি। ওদের কথা শুনে করিম চাচা বললেন, ওগুলো অ্যাজোলার চাষ হয়েছে বাবারা। ধান খেতে অ্যাজোলা চাষ কেন চাচা? অমিত জানতে চাইল। ধান খেতে অ্যাজোলা পানা চাষ করলে জমিতে আর সার দিতে লাগে না। বিজ্ঞানের দিদিমণি ক্লাসে ঢুকতে রোহন জিজ্ঞেস করলো, অ্যাজোলা থাকলে জমিতে সার দিতে লাগে না কেন? তোমরা নিশ্চয়ই কোনো ক্ষেতে এমনটা দেখেছো। আসলে অ্যাজোলা এক ধরনের পানা। এদের পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা বাতাসের নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে। তাতে অ্যাজোলার উপকার হয়, কারণ সারের জন্য নাইট্রোজেন লাগে। আর অ্যাজোলা তার পাতায় ওই ব্যাকটেরিয়াকে থাকবার জায়গা দেয়। এতে দুজনেরই বোঝাপড়া থাকে, দুজনেই উপকার পায়। অ্যাজোলা হচ্ছে এক ধরনের পানা, যেটা যেমন আমরা জমিতে ফসল চাষ করার সময় কি বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করি, তো ওইরকম ধান চাষ করার সময় জমিতে অ্যাজোলা লাগালে ওই জমির যে উর্বরতা শক্তি সেটা বেড়ে যায়, মানে সারের মতো কাজ করে। ওটা হলো একটা সার, দুই প্রকারের, জৈব সার আর রাসায়নিক সার। তো রাসায়নিক সার আমাদের জমিতে বিভিন্নভাবে ক্ষতি করে, কিন্তু জৈব সার ক্ষতি করে না এবং উর্বরতা বাড়ায় ফসলের। আজোলা, এইভাবে আজোলা চাষ করে যে সারের সুবিধা করা হয় সেটা হচ্ছে একটা জৈব প্রক্রিয়ায় সারের ব্যবহার। প্রশ্ন লিখ। জমিতে জমিতে উর্বরতা বাড়ানোর জন্য উর্বরতা বাড়ানোর জন্য উর্বরতা বাড়ানোর জন্য রাসায়নিক সারের পরিবর্তে জৈব প্রক্রিয়ায় রাসায়নিক সারের পরিবর্তে জৈব প্রক্রিয়ায়
আমরা কি ভাবে জৈব প্রক্রিয়ায় আমরা কি ভাবে জমির উর্বরতা বাড়াতে পারি? জৈব প্রক্রিয়ায় আমরা কি ভাবে জমির উর্বরতা বাড়াতে পারি? জমির উর্বরতা বাড়াতে পারি। হয়েছে? পরের প্রশ্ন, জমির ওটা হয়েছে। পরেরটা, জমির উর্বরতা বাড়াতে জমিতে অ্যাজোলা চাষের ভূমিকা ব্যাখ্যা করো। জমিতে উর্বরতা বাড়াতে জমিতে অ্যাজোলা চাষের ভূমিকা ব্যাখ্যা করো। হয়েছে? অ্যাজোলা চাষের ভূমিকা ব্যাখ্যা করো। তারপরে দেখ, প্রকৃতিতে দেখা যায় এইভাবে দুটো জীব একে অপরকে সাহায্য করে বেঁচে আছে। আবার এই ধরনের সম্পর্কে অনেক সময় এমনও দেখা যায় দুটো জীবের এই ধরনের সম্পর্ককে কেবল একটা জীবই উপকার পাচ্ছে, অন্যজনের উপকার বা অপকার কিছুই হচ্ছে না। প্রকৃতিতে এই ধরনের সম্পর্ক যেখানে দুই বা তার বেশি জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে সেটাই হলো মিথজীবিতা। পরে প্রশ্ন লিখ, মিথজীবিতা বলতে কি বোঝো? মিথজীবিতা বলতে কি বোঝো? হয়েছে? এবার তার নিচে ছকটা দেখ, মিথজীবী সম্পর্ক এক জীব আরেক জীবের সাথে কিভাবে নিজের সুবিধার জন্য সম্পর্ক গড়ে তুলছে। যেমন গোবক আর গরু, ঠিক আছে, যে সাদা সাদা বকগুলো, গোবক আর গরু। গরুরা হাঁটার সময় ঘাসের মধ্যে থাকা নানা পোকামাকড় উড়ে যায় যা গোবকের খাদ্য। অনেক সময় এরা আবার গরুর গায়ে বসা পোকাদেরও খায়। তো গরুর গায়ে অনেক পোকা বসে, সেগুলো খায়, একটা সুবিধা পাচ্ছে। আর একটা সুবিধা, গরু হাঁটার সময় ঘাস থেকে যে পোকাগুলো উড়িয়ে দিচ্ছে সেগুলো তাদের ধরে খেতে সুবিধা হচ্ছে। তারপরে বলছে সাগর কুসুম আর ক্লাউন মাছ, এদের সম্পর্ক, ক্লাউন মাছ থাকে সাগর কুসুমের সঙ্গে। সে সাগর কুসুমের শত্রু, যেমন বাটারফ্লাই, মাছকে তাড়িয়ে দেয়। আর সাগর কুসুমের খাবারের পরে থাকা অংশের ভাগ পায় ক্লাউন মাছ। আবার অনেক সময় ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীরা সাগর কুসুমের শিকার হয়। তো এই সাগর কুসুম আর ক্লাউন মাছ এরা দুজনে একসাথে থাকে, দুটো আলাদা ধরনের প্রাণী। এরা কিভাবে সুবিধা পাচ্ছে? তো সাগর কুসুমের শত্রু কে? বাটারফ্লাই। বাটারফ্লাই কি করে? মাছকে তাড়িয়ে দেয়। তো এবার
আবার সাগর কুসুমের খাবারে পড়ে থাকা অংশ কে খাচ্ছে? ক্লাউন মাছ খাচ্ছে। তো এখানে ও সুবিধা পাচ্ছে। আবার অনেক সময় ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীরা সাগর কুসুমের শিকার হচ্ছে। মানে ক্লাউন মাছকে ধরার জন্য অন্য প্রাণী আসছে, তখন কি করছে? সাগর কুসুম ওকে ধরে খেয়ে নিচ্ছে। বুঝলি? তো এখানে দুজনই লাভ হলো, সাগর কুসুম শিকার পেলো আর ক্লাউন মাছ বেঁচে গেল। এখানে দুজনেই একে অপরের থেকে সুবিধা পাচ্ছে। কিন্তু আগেটার ক্ষেত্রে দেখ, গোবক আর গরু, ওখানে শুধুমাত্র কে উপকার পাচ্ছে? গোবক পাচ্ছে, গরুও পাচ্ছে। হ্যাঁ, কারণ গায়ের পোকামাকড় গুলো গোবক ধরে খাচ্ছে। বুঝলি? তারপর বলছে পিঁপড়ে আর জাব পোকা। জাব পোকারা গাছের শর্করা সমৃদ্ধি রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে। জাব পোকারা কি করে? গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে, মানে খেয়ে নেয়, এবং শর্করা সমৃদ্ধ বর্জ্য মল মল ত্যাগ করে। এই বর্জ্যের নাম হানিডিউ। পিঁপড়েদের খুবই উপাদেয় খাবার এই হানিডিউ। মানে যেটা হলো জাব পোকার মল, সেটা হচ্ছে পিঁপড়ের একটা খুব ভালো খাবার। খাবার পাওয়ার জন্য পিঁপড়েরা জাব পোকাদের লালন পালন করে শত্রুর হাত থেকে বাঁচায়। এমনকি জাব পোকাদের খাবার ফুরিয়ে গেলে তাদের এক গাছ থেকে অন্য গাছে নিয়েও যায়। মানে পিঁপড়েরা এই জাব পোকাদের কি করছে? লালন পালন করছে, ওদের খাবারের সুবিধা করে দিচ্ছে, ওদেরকে শত্রুর হাত থেকে বাঁচাচ্ছে। কেন? ওদের গু খাওয়ার জন্য। মানে ভালো ভাষায় বুঝতে গেলে মল মানে কি? জাব পোকার তো গু। হানিডিউ হলো জাব পোকার গু। বুঝলি? যেমন মানুষরা খায় মৌমাছি, মৌমাছিকে দেখ এখন কৃত্রিম ভাবে মৌমাছি পালন করা হচ্ছে কিনা মধু সংগ্রহের জন্য, বাক্স বানিয়ে। তাহলে এরকম পিঁপড়েরাও জাব পোকাদের কাছ থেকে সুবিধা পাচ্ছে। তো এখানে পিঁপড়েরা কি পাচ্ছে? খাবার পাচ্ছে। আর জাব পোকারা কি পাচ্ছে? জাব পোকারা সিকিউরিটি পাচ্ছে। সিকিউরিটি মানে যে অন্য শত্রুর হাত থেকে রক্ষা বাঁচাচ্ছে ওরা। তারপরে দরকারে খাবার সংগ্রহ করে দিচ্ছে, মানে এক গাছ থেকে আরেক গাছে নিয়ে যাচ্ছে। তার মানে কি? তারপর বলছে গন্ডার আর গোবক শালিক। শালিক গন্ডারের পিঠে বসিয়ে গন্ডারের চামড়ার এটুলিগুলোকে খেয়ে গন্ডারকে স্বস্তি দেয়। পরিবর্তে শালিকরা এটুলিগুলোকে খাবার হিসেবে পায়। এখানেও দুজনেই সুবিধা পাচ্ছে, শালিক খাবার হিসাবে পাচ্ছে আর গন্ডারের শরীর পরিষ্কার হচ্ছে। সাগর কুসুম আর সন্ন্যাসী কাঁকড়া। সাগর কুসুমের দুই রকম প্রাণীর সাথে সম্পর্ক, একটা হলো ক্লাউন মাছ আর এদিকে সন্ন্যাসী কাঁকড়া। সন্ন্যাসী কাঁকড়ার পেটের অংশটা নরম, তাই সে বাসা বাঁধে কোনো মৃত সামুদ্রিক প্রাণীর খোলসে। আর সন্ন্যাসী কাঁকড়া পিঠে করে বয়ে নিয়ে বেড়ায় সাগর কুসুমকে। সন্ন্যাসী কাঁকড়ার দেহ যখন বাড়ে, সাগর কুসুম খোলস শুদ্ধ সন্ন্যাসী কাঁকড়াকে ঢেকে রাখে। সাগর কুসুম তার বিষাক্ত কোষযুক্ত টেন্টাকলের সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে। সন্ন্যাসী কাঁকড়া খাবারের খোঁজে গেলে সাগর কুসুমও সেই খাবারে ভাগ পায়। এই ছকটা পুরোটা একদম ছেপে নিবি, ঠিক আছে? এত দূরই থাকছে, ছেপে নিবি মানে বুঝলি, পুরো মুখস্থ। ওইদিকে যে প্রশ্নগুলো লিখালাম দু তিনটা সেটি, আর এই ছকটা পুরোটা। হ্যাঁ, ছকটা লিখে আনবি আর প্রশ্নগুলো উত্তর লিখে আনবি, ঠিক আছে? আমি ধর এখানে কটা আছে, 1 2 3 4 5টা আছে। তো আমি লটারি করব, ঠিক আছে? লটারি করে যার ভাগ্যে যেটা পড়বে সেটা লিখতে হবে, বুঝলি?